কি পড়বো এখন আমরা? জলবায়ু অঞ্চল সম্পর্কে। এই জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়তে গেলে প্রথমে আমাদের কি কি জানতে হবে, কোন কোন জিনিস সম্পর্কে জানতে হবে। বোর্ডের দিকে দেখো কোন কোন জিনিস সম্পর্কে মোটামুটি একটু ধারণা থাকা দরকার। সেটা হচ্ছে জলবায়ু কাকে বলবো, আবহাওয়া কাকে বলবো, আর আবহাওয়ার উপাদান কোনগুলো, এইগুলো মোটামুটি আমাদের একটু জানা দরকার। এগুলো ক্লাস 6-এ তোমরা পড়েছিলে। আর একবার একটু মনে করিয়ে দিই, কোনো স্বল্প পরিসর স্থান অর্থাৎ ছোট জায়গা যেমন আমাদের গ্রাম, নির্দিষ্ট সময়ের অর্থাৎ কোনো একটা বিশেষ সময়ে, ধরো এখন, ঠিক আছে, যে বায়ুমণ্ডলীয় অবস্থা রয়েছে, এখন কি অবস্থা রয়েছে? খুব গরম লাগছে না, তাই তো? তাহলে এখনকার আবহাওয়া কেমন? খুব গরম। একটু পরে যদি ঝড় শুরু হয়ে যায়, ঠান্ডা হয়ে যাবে, তাহলে মুহূর্তে পাল্টে যেতে পারে, বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, তাই তো? তাহলে আবহাওয়া খুব দ্রুত বদলে যেতে পারে। কিন্তু জলবায়ু কাকে বলবো? জলবায়ু হলো আবহাওয়ার 30 থেকে 35 বছরের গড় অবস্থা। যেহেতু একটা গড় অবস্থা, তাই জলবায়ু সহজে পরিবর্তন হয় না, দীর্ঘ সময় লাগে। বোঝা গেল? জলবায়ু পরিবর্তনে দীর্ঘ সময় লাগে, কিন্তু আবহাওয়া কিছুক্ষণের মধ্যেই বদলে যেতে পারে। একটু পরে বৃষ্টি শুরু হয়ে যেতে পারে, ঝড় শুরু হয়ে যেতে পারে। বোঝা গেল? এবার এসো আবহাওয়া জলবায়ুর উপাদান বা আবহাওয়ার উপাদান। কোনগুলো আবহাওয়ার উপাদান? এই পার্টটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আবহাওয়ার উপাদানগুলো বোঝো একটু। এই পার্টটার উপরে নির্ভর করে আমরা পরের পার্টগুলো পড়বো। এগুলো তো শুধু তোমাদের আগের ক্লাসটা একটু মনে করিয়ে দেওয়ার জন্য বললাম। কোনগুলো হবে আবহাওয়ার উপাদান? উষ্ণতা। কি কি পাবো উপাদান? উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, কুয়াশা, শিশির, এই সমস্ত কিছু হচ্ছে আবহাওয়ার উপাদান। তবে মূল উপাদান হচ্ছে এই চারটে। এই চারটে ভালো করে বুঝবো। আবহাওয়ার উপাদান কোনগুলো হলো? উষ্ণতা, আর্দ্রতা, বায়ু প্রবাহ আর বৃষ্টিপাত। ঠিক আছে? উষ্ণতা বলতে বায়ুর উষ্ণতা, যেমন এখন গরম লাগছে, উষ্ণতা বেশি আছে, সেটা একটা পরিস্থিতি। আর্দ্রতা বলতে কতখানি জলীয় বাষ্প আছে বায়ুতে, তার পরিমাণটা হলো বায়ু আর্দ্রতা। বায়ু প্রবাহ অর্থাৎ হাওয়া কত জোরে চলছে, খুব জোরে প্রবাহিত হলে তাকে কি বলি? ঝড় বলি। খুব জোরে যদি বাতাস চলে কি বলবো? ঝড়। আর বৃষ্টিপাত তোমরা জানো, ঘনীভূত হয়ে, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যখন জলকণা রূপে পৃথিবীতে পড়ে তখন তাকে আমরা বৃষ্টি বলি। এই হচ্ছে মূল চারটে জিনিস। বোঝা গেল? তাহলে জলবায়ুর সংজ্ঞাটা পড়েছি আমরা। জলবায়ুর সংজ্ঞায় কি পড়েছি? আবহাওয়ার 30 থেকে 35 বছরের গড় অবস্থা, সেটা হলো জলবায়ু। বোঝা গেল? তাহলে জলবায়ুর একটা বৈশিষ্ট্য দেখতে পাবো, যা দেখে আমরা চিনবো এই জলবায়ুটা এই রকমের। বোঝা গেল? তো সেই বৈশিষ্ট্য যদি অন্য কোনো জায়গায় দেখতে পাই, তাহলে সেটাও সেই জলবায়ুর অন্তর্গত হবে। একটা উদাহরণ দিই। ধরো তোমাদের বাড়ির পাশে যে জমিতে তুমি ধান লাগিয়েছো, ঠিক আছে, এবার তুমি গেছো তোমাদের মামার বাড়িতে, সেখানে কোনো একটা জমি দেখলে, সেখানে জমিতে দেখলে ধান গাছ লাগানো আছে, তাহলে জমিটাকে কিসের জমি বলবে? ধানের জমি বলবে নাকি সবজির জমি বলবে? এই জমিটা কিসের হবে? ধানের জমি। তাহলে একই রকম বৈশিষ্ট্য যদি আমরা দেখতে পাই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, তাহলে তখন তাকে বলবো জলবায়ু অঞ্চল। তাহলে জলবায়ুটা বুঝেছো তো? আবহাওয়ার 30 থেকে 35 বছরের গড় অবস্থা হলো জলবায়ু। বোঝা গেল? তাহলে জলবায়ু অঞ্চল, জলবায়ু অঞ্চল কাকে বলবো?
যখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জলবায়ুর একই রকম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কি বললাম? যখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একই রকম জলবায়ু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। তাকে কি বলবো? তাকে বলা হয় জলবায়ু অঞ্চল। বোঝা গেল? তাহলে একই রকম বৈশিষ্ট্য থাকতে হবে। এখানেও যা দেখতে পাবো, ধরো এবার বোর্ডের দিকে দেখো, এটা এ জায়গা, যা একটা জায়গা, জায়গার নাম হচ্ছে এ। এটা একটা জায়গা, জায়গার নাম হচ্ছে বি। বুঝা গেল? এখন এই জায়গার জলবায়ুর নাম হচ্ছে জেড। কি বললাম? এই জায়গাটার জলবায়ুর নাম কি বললাম? জেড। এই জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়। কখন বৃষ্টি হয়? শীতকালে বৃষ্টিপাত হচ্ছে। আর বি বলে যে জায়গাটা আছে, এখানেও যদি শীতকালে বৃষ্টিপাত হয়, তাহলে বি জায়গার জলবায়ু কেমন হবে? বি জায়গারও জলবায়ু জেড জলবায়ু হয়ে যাবে। এই জায়গার জলবায়ু কেমন? জেড জলবায়ু। কি দেখতে পাচ্ছি এখানে? শীতকালে বৃষ্টি। এখন বি জায়গাতেও যদি শীতকালে বৃষ্টিপাত হয়, তাহলে বি জায়গার জলবায়ু কেমন হবে? জেড জলবায়ু। একই রকম বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি। তাহলে একই রকম বৈশিষ্ট্য যদি দেখা যায় তাহলে সেই অঞ্চলকে বলা হয় জলবায়ু অঞ্চল। কাকে বলবো জলবায়ু অঞ্চল? যখন বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একই রকম জলবায়ুর বৈশিষ্ট্য দেখা যায়, তখন তাকে বলা হয় জলবায়ু অঞ্চল। বোঝা গেল? আমাদের সিলেবাসে চারটে জলবায়ু রয়েছে। আমাদের সিলেবাসে কটা জলবায়ু রয়েছে আমরা পড়বো এখন? কটা জলবায়ু? চারটে জলবায়ু। কোন কোন চারটে জলবায়ু আছে আমাদের সিলেবাসে? আমরা এখন পড়বো চারটে জলবায়ুর কথা। কোন কোন চারটে জলবায়ু দেওয়া রয়েছে আমাদের সিলেবাসে? বই খুলে দেখো একটু। কি কি জলবায়ুর কথা পড়বো আমরা? নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, ভূমধ্য সাগরীয় জলবায়ু, আর পড়ব তুন্দ্রা জলবায়ু। এই চারটে জলবায়ু আমরা পড়ব। সময় লাগবে, আজকে যদি একটাই হয় তো দেখা যাক। তো কেন পড়ব এই জলবায়ুর কথা? এই জলবায়ু কোনো একটা অঞ্চলে মানুষের জীবনযাত্রা তথা সেখানকার প্রাকৃতিক পরিবেশ তাকে নিয়ন্ত্রণ করে। সেখানে কি ধরনের গাছ দেখা যাবে, কি ধরনের জীবজন্তু দেখা যাবে, বোঝা গেল? সব কে নিয়ন্ত্রণ করবে? মানুষ কোন ধরনের কাজকর্ম করবে, কোন ধরনের পোশাক পরবে, কে নিয়ন্ত্রণ করবে? সব এগুলো জলবায়ু। যেমন একটা উদাহরণ দিই, আমরা শীতকালে কেমন পোশাক পরি? উলের পোশাক পরি না, একটু মোটা পোশাক। কে ঠিক করলো আমি কোন পোশাক পরবো? কে ঠিক করে দিল? বাবা মা ঠিক করে দিল? হ্যাঁ, নাকি উষ্ণতা কমে গেল বলে ঠিক করলো? কোনটা? গরম কমে গেল বলে তুমি মোটা কাপড় পরবে না বাবা মা বললেই পরবে? গরম কমে গেল, কে কমিয়ে দিল গরমটাকে? গরমটা কেন কমলো? প্রকৃতি নিজে নিজেই কমিয়ে দিল, তাই তো? ওর আসল কারণটা অন্য ক্লাসে পড়বে।
এখন জেনে রাখো, তাহলে তাপমাত্রা যখন কমে গেল তখন আমরা পোশাক কেমন পরবো? মোটা পোশাক। এখন ধরো গরমকাল, এখন যদি তোমার বাবা মা বলে সোয়েটার পরে স্কুল যা, পরে আসবে? কে ঠিক করে দিবে কে কেমন পোশাক পরবে? জলবায়ু ঠিক করে দিবে। কে ঠিক করে দিবে? জলবায়ু। এখন জমিগুলোতে আমাদের দেশে বা তোমার গ্রামে যে কি চাষ করা হয়ে আছে? ধান, তাই তো? এখন যদি বলি তুমি ধান তুলে দাও দিয়ে আলু চাষ করো, হবে? কেন কেন হবে না? কে ঠিক করবে? হবে না। কে ঠিক করে দিবে? জলবায়ু ঠিক করে দিবে। তাহলে গাছ কেমন হবে সেটাও জলবায়ু ঠিক করে দিবে, পোশাক আমরা কেমন পরবো সেটাও জলবায়ু ঠিক করে দেবে, কোনো কোনো ক্ষেত্রে আমরা কি খাবো সেটাও জলবায়ু ঠিক করে দেয়। অথচ আমরা বলি আমরা স্বাধীন, নিজের মতো করে আছি কি? কে ঠিক করে দিচ্ছে? পেছন থেকে জলবায়ু সব কিছু নিয়ন্ত্রণ করে দিচ্ছে। বোঝা গেল? তাহলে কোনো একটা জায়গায় গাছপালা কেমন হবে, মানুষের পোশাক কেমন হবে, মানুষের খাদ্যাভ্যাস কেমন হবে, কি জীবজন্তু দেখতে পাবো, কে ঠিক করবে? এগুলো সব ঠিক করবে জলবায়ু। তার মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের জীবনযাত্রায় জলবায়ু প্রভাব খুব বেশি রয়েছে। বুঝতে পেরেছ? আমাদের জীবনযাত্রায় কার প্রভাব সব থেকে বেশি রয়েছে? জলবায়ুর প্রভাব সব থেকে বেশি রয়েছে। এবার আমরা পড়বো একটা একটা জলবায়ু অঞ্চল ধরে। এখানে আর একটা জিনিস জেনে রাখো, পরিবর্তনশীল অঞ্চল বা ট্রানজিশনাল জোন কাকে বলবো? কাকে বলবো পরিবর্তনশীল অঞ্চল বা ট্রানজিশনাল জোন? একটা উদাহরণ দিই। দার্জিলিং গেছো কেউ? পাহাড়ি অঞ্চলে কেউ গেছো? যাওনি। একটুখানি ব্রড সেন্সে বোঝার চেষ্টা করো, ছোট জায়গার ক্ষেত্রে বোঝানো একটুখানি কঠিন। এদিকে দেখো, ওটা দিকে দেখো। ধরো এটা কোনো একটা অঞ্চল, জায়গাটার নাম এ অঞ্চল, প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বোঝা গেল? বৃষ্টিপাত প্রচুর, 200 সেমিরও বেশি। এটা একটা জায়গা, বি জায়গা, এর পাশেই রয়েছে। এখানে বৃষ্টিপাত খুব কম। তাহলে এই জায়গাতে কি দেখলাম? প্রচুর বৃষ্টিপাত। বি জায়গাতে কি দেখছি? কম বৃষ্টিপাত। দুই জায়গাতে কি একই রকমের গাছ জন্মাবে? দুটো জায়গাতে একই রকম গাছ কি জন্মাবে? জন্মাবে না। এর মাঝের জায়গাটায় কি হবে? গ্যাপ রেখেছি না খানিকটা দুটো জায়গার মাঝে। এই জায়গাটা যদি 200 হয়, কমতে 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 গিয়ে তো 50-এ পৌঁছাবে নাকি? বুঝতে পারছো তো? কমতে কমতে 50-এ যাবে। তাহলে 200 থেকে যত কমবে গাছ তত পরিবর্তন হবে। যে মাঝখানে আমরা এমন একটা, আবার এদিক থেকে যদি দেখি তাহলে বাড়তে বাড়তে 200 যাবে। 50 থেকে যদি 200 দিকে যাই তাহলে বাড়তে বাড়তে 200 যাবে। আর 200 থেকে যদি 50-এর দিকে আসে তাহলে কমতে কমতে 200 দিকে আসবে। তাহলে মাঝখানে আমরা এমন একটা জায়গা পাবো যেইখানে এর দিকে যে গাছগুলো জন্মাতো সেটা এখানেও জন্মাবে, আবার এদিকে যে গাছগুলো জন্মাতো সেটাকেও দেখতে পাবো। বুঝতে পারছো? সেই অঞ্চলটা হবে ট্রানজিশনাল জোন। মানে এমন একটা অঞ্চল যেখানে দুটো জলবায়ুকে আলাদা করলেও বা দুটো আলাদা জলবায়ুর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বুঝতে পারলে? মাঝের এই অঞ্চলে কি বলেছিলাম, এরও দিক থেকে কিছুটা বৈশিষ্ট্য দেখতে পাবো, আর এই অঞ্চলেরও বৈশিষ্ট্য কিছুটা এখানে আমরা দেখতে পাবো। ট্রানজিশনাল জোন হলো এমন একটা অঞ্চল যেখানে দুটো আলাদা আলাদা জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য সামান্য হলেও লক্ষ্য করা যায় বা কিছুটা পরিমাণ লক্ষ্য করা যায়। সেই রকমই জীববৈচিত্র্যের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। সেই জায়গাগুলোকে বলা হয় ট্রানজিশনাল জোন বা পরিবর্তনশীল অঞ্চল। বুঝতে পারলে? সেই জায়গাগুলোকে কি বলবো? ট্রানজিশনাল জোন বা পরিবর্তনশীল অঞ্চল। কাকে বলবো? ট্রানজিশনাল, এই জায়গাটা যদি ট্রানজিশনাল জোন হয় কাকে বলবো আমরা? ট্রানজিশনাল জোন। বোর্ডের দিকে দেখো, কথাগুলো একটু মন দিয়ে শোনো।
দুটো আলাদা আলাদা জলবায়ু, এখানে এ জলবায়ু, এখানে বি জলবায়ু। দুটো জলবায়ুর মাঝের একটা অঞ্চল রয়েছে, যে অঞ্চলটাতে আমরা এ জলবায়ুর বৈশিষ্ট্য দেখতে পাবো, বি জলবায়ুর বৈশিষ্ট্য দেখতে পাবো। তাহলে এই মাঝের যে অঞ্চলটা, যদি আমি নাম দিয়ে দিই জেড অঞ্চল, তাহলে জেড কি হয়ে যাবে? জেড একটা ট্রানজিশনাল জোন বা পরিবর্তনশীল অঞ্চল। এই অঞ্চলে এই জেড জায়গাতে কার বৈশিষ্ট্য দেখতে পাবো? এ জলবায়ুর বৈশিষ্ট্য দেখতে পাবো, আবার বি জলবায়ুর বৈশিষ্ট্য দেখতে পাবো। তাহলে ওই জায়গাটাকে কি বলবো আমরা? ট্রানজিশনাল জোন, যেখানে দুটো আলাদা জলবায়ুর বৈশিষ্ট্য দেখা যায়। বোঝা গেছে কাকে বলবো ট্রানজিশনাল জোন? এমন একটা জায়গা যেখানে দুটো আলাদা আলাদা জলবায়ুর বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেই জায়গাকে আমরা বলবো ট্রানজিশনাল জোন। এবার আমরা পড়ব জলবায়ু নিয়ন্ত্রক কোন কোন জিনিস ঠিক করে কোনখানকার জলবায়ু কেমন হবে। বোঝা গেল? জলবায়ু নিয়ন্ত্রক, এই পার্টটাকেও বোঝো। জলবায়ু নিয়ন্ত্রক কোন জিনিস ঠিক করে দেবে জলবায়ু কেমন হবে। কি বললাম? জলবায়ু নিয়ন্ত্রক কোন কোন জিনিস ঠিক করে দিবে জলবায়ু কেমন হবে? কে ঠিক করবে? জায়গাটা কোথায় অবস্থিত, অর্থাৎ লোকেশন, জায়গাটা কোন জায়গায় রয়েছে। 2 নম্বর হচ্ছে জায়গাটার উচ্চতা। আচ্ছা, উচ্চতা ছাড়ো, এখানে অবস্থান হলো সেখানকার বৃষ্টিপাত, সেখানকার উষ্ণতা, ভূমির ঢাল, উচ্চতা পড়েই দেখো, উচ্চতা, এই পয়েন্টগুলো কোনো একটা জায়গার জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। তাহলে কোন জায়গার জলবায়ু কেমন হবে কে নিয়ন্ত্রণ করবে? কে নিয়ন্ত্রণ করবে? কোন স্থানে জলবায়ু কেমন হবে, কোন স্থানে জলবায়ু কেমন হবে সেটা কে নিয়ন্ত্রণ করবে? জায়গাটার অবস্থান, সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ, সেখানকার উষ্ণতা, সেখানকার ভূমির ঢাল, সেখানকার উচ্চতা, এই ফ্যাক্টরগুলো নিয়ন্ত্রণ করবে সেখানকার জলবায়ু কেমন হবে। বোঝা গেল? এবার চলে এসো, এবার আমরা ডাইরেক্ট শুরু করি নিরক্ষীয় জলবায়ু। এবার আমরা কোন জলবায়ু সম্পর্কে পড়ব? নিরক্ষীয় জলবায়ু সম্পর্কে। আগে আমাদের জানতে হবে এই জলবায়ুটা আমরা কোথায় দেখতে পাবো। বোর্ডের দিকে নজর দাও, একটু বোঝো। পৃথিবীর ঠিক মাঝ বরাবর কোন রেখা গেছে? পড়েছো, বলো। 6 পড়েছো, 7 পড়েছো। মাঝ বরাবর কোন রেখা গেছে? পূর্বসীমা কোন রেখা কল্পনা করেছি আমরা? নিরক্ষরেখা। এর মান কত ডিগ্রি? নিরক্ষরেখার মান কত ডিগ্রি? 0 ডিগ্রি। পৃথিবীর মাঝ বরাবর কোন রেখা গেছে? নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা দুদিকে, উত্তর দিকে এবং দক্ষিণ দিকে, অর্থাৎ উভয় দিকে মোটামুটি 10 ডিগ্রি পর্যন্ত অঞ্চলে, এইটার মান 10 ডিগ্রি দক্ষিণ আর এটার মান হবে 10 ডিগ্রি উত্তর। বুঝতে পারছো? তাহলে নিরক্ষরেখার উভয় দিকে কতখানি? 10 ডিগ্রি পর্যন্ত অঞ্চলে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। নিরক্ষীয় জলবায়ুর অবস্থায় বোঝা গেল। কোথায় দেখতে পাবো নিরক্ষীয় জলবায়ু? বলো, কোথায় দেখতে পাবো নিরক্ষীয় জলবায়ু? নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি অক্ষরেখা পর্যন্ত, 10 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষরেখার মধ্যবর্তী স্থানে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। বোঝা গেল?
তাহলে কোশ্চেন এখানে আসতে পারবে নিরক্ষীয় জলবায়ু কোথায় দেখতে পাবো। একটা আমরা পেলাম অক্ষাংশগত অবস্থান। অক্ষাংশগত অবস্থান কি পেলাম? নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত আমরা জলবায়ু দেখতে পাবো। এবার এসব কোন দেশে দেখতে পাবো? কোন কোন দেশ পাবো এইখানেতে? এই অঞ্চলে তো পৃথিবীর কোনো না কোনো দেশ আছে। কোন কোন দেশ? যদি আমরা এশিয়া মহাদেশের দিকে দেখি, এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো, দক্ষিণ পূর্ব এশিয়ার কোন কোন দেশ রয়েছে এশিয়া মহাদেশে? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে দেখতে পাবো। এশিয়া মহাদেশের কোন কোন দেশে দেখা যাবে নিরক্ষীয় জলবায়ু? বলো আমার সাথে, এশিয়া মহাদেশের কোন কোন দেশে? দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় দেখা যাবে। কোন কোন দেশ এশিয়া মহাদেশে? কোন কোন দেশ বললাম? মালদ্বীপ, শ্রীলঙ্কা, তারপরে কি বলেছি আর কোন দেশ? মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, এগুলো হলো এশিয়া মহাদেশে। আফ্রিকা মহাদেশে কোথায় দেখতে পাবো? কঙ্গো নদীর অববাহিকা। এশিয়া মহাদেশ হলো আফ্রিকার কোথায়? আফ্রিকার হচ্ছে কঙ্গো নদীর অববাহিকা। ইউরোপে দেখতে পাবো না, বুঝতে পারলে? ইউরোপে দেখা যাবে না, কারণ ইউরোপ এই অঞ্চলে অবস্থিত, এর মধ্যে ইউরোপ নেই। বোঝা গেল? অস্ট্রেলিয়াতেও আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো না। তাহলে বাকি রইল কোথায় এবার? আমেরিকা। আমেরিকার কোথায় দেখতে পাবো নিরক্ষীয় জলবায়ু? মধ্য আমেরিকাতে। কোথায় দেখতে পাবো? আমেরিকার মধ্য আমেরিকা। মধ্য আমেরিকার কোন কোন দেশ রয়েছে? মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা। মধ্য আমেরিকার কোন কোন দেশ? মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা, এই জায়গাতে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। নিরক্ষীয় জলবায়ু কোথায় দেখতে পাবো? নিরক্ষরেখার উভয় দিকে 5 থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যবর্তী স্থানে কোন কোন দেশ? এশিয়ার মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা, মাদাগাস্কার অঞ্চল, মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজন অববাহিকাতে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। বোঝা গেছে এই পর্যন্ত? তাহলে নিরক্ষীয় জলবায়ুর অবস্থান বোঝা গেছে, দেখাতে পারবে তোমরা। এবারে পড়ব নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। খুব ভালো করে মুখস্থ করবে এই বৈশিষ্ট্যগুলো। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করে একটু। কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো? কি দেখে চিনবো এই জলবায়ুটা নিরক্ষীয় জলবায়ু কিনা? তাহলে কিছু দেখে চিনতে হবে। তুমি বাড়ি গেলে তোমার বাবা মা তোমার কিছু দেখে চেনে? কি দেখে চেনে? কি গো চক্রবর্তী, বাড়ি গেলে বাবা মা কি দেখে চেনে? ছেলেটা এসে গেছে, তোমার জায়গায় মন গেলেও বলবে? ধরো ঘরে পায়েস রান্না করে রেখেছে, ছেলে স্কুল থেকে আসলে পরে দেবো, তোমার জায়গায় মন গেছে, দিবে? দিবে না। কেন? কি দেখে চিনবে?
কিছুতে দেখে চিনবে, তাই তো? তাহলে আমরা জলবায়ুটাকে কি দেখে চিনব? নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য। এটা তো আমরা কিছু দেখে চিনব, এই বৈশিষ্ট্যগুলো দেখে চিনব। কি কি বৈশিষ্ট্য দেখে চিনব? এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, নিরক্ষীয় জলবায়ুতে প্রচুর বৃষ্টিপাত, বার্ষিক গড় বৃষ্টিপাত সারা বছর বৃষ্টিপাত হয়। বার্ষিক গড় বৃষ্টিপাত 200 সেন্টিমিটারেরও বেশি। পরীক্ষায় ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। প্রশ্নটা বোঝা গেল? ডাইরেক্ট কোশ্চেন, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হলো, 1 নম্বরে কি লিখবো? বার্ষিক গড় বৃষ্টিপাত 200 সেন্টিমিটারেরও বেশি। বোঝা গেল? বার্ষিক গড় উষ্ণতা, বার্ষিক গড় উষ্ণতা 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। কি হলো বলো আমাকে, কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে? বার্ষিক উষ্ণতার প্রসার 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কম। এই পার্টটা বোঝো, বার্ষিক উষ্ণতার প্রসার অর্থাৎ শীত ও গ্রীষ্মের তাপমাত্রার পার্থক্য 2 ডিগ্রিরও কম। তার মানে এখানে কোনো সুস্পষ্ট শীতকাল বলে কিছু নেই, সারা বছরই প্রচুর উষ্ণতা থাকে। বুঝা গেল? তাহলে এখানে শীতকাল বলে কিছু নেই। এখানে বলতে কোনখানে? নিরক্ষীয় জলবায়ু, কোনো শীতকাল বলে নেই, সারা বছরই গরমকাল, একটাই ঋতু। তাহলে কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না? উত্তর কি লিখবে? কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন হয় না? নিরক্ষীয় জলবায়ু। কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন হবে না? নিরক্ষীয় জলবায়ু। সারা বছর একটাই ঋতু। কি ঋতুটার নাম? উষ্ণ আর্দ্র ঋতু। আর কোন ঋতু নেই। আমাদের কটা ঋতু আমাদের দেশে? আমাদের দেশে কটা ঋতু? পড়নি? 6 ঋতু পড়েছো না পড়নি? কটা ঋতু হলো? 6টা। কি কি 6টা? আমাদের দেশে 6টা ঋতুর নাম বলতে পারবে? মালা বলতে পারবে না? কি কি? গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, বসন্ত, শরৎ। 6টা ঋতু। কিন্তু নিরক্ষীয় জলবায়ুতে একটাই ঋতু, অন্য কোনো ঋতু নেই, গ্রীষ্মকাল। অর্থাৎ কোনো ঋতু পরিবর্তন হয় না। বোঝা গেল? তাহলে কি কি বৈশিষ্ট্য দেখতে পেলাম? বার্ষিক গড় বৃষ্টিপাত 200 সেন্টিমিটারের বেশি, বার্ষিক গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, বার্ষিক উষ্ণতার প্রসার 2 ডিগ্রি সেন্টিগ্রেডের কম, আর ঋতু পরিবর্তন ঘটে না, তাই তো? ঋতু পরিবর্তন ঘটবে? একটাই তো ঋতু, তাহলে পাল্টাবে কিছু? ঋতু পরিবর্তন ঘটে না। আর বিকালের দিকে প্রতিদিন বৃষ্টিপাত হয়, বিকালের দিকে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়, পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়, বিকালের দিকে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাতটাকে বলা হয় 4 o'clock রেন। কি নাম বৃষ্টিপাতের নাম? 4 o'clock রেন। তাহলে 4 o'clock রেন কোন জলবায়ুতে দেখা যায়? উত্তর দাও আমাকে।
পৌরক্লাবের কোন জলবায়ু দেখতে পাবো? কার বৈশিষ্ট্য পড়ছি? নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। ঋতু পরিবর্তন কোন জলবায়ুতে ঘটবে না? এটাও নিরক্ষীয় জলবায়ু উত্তর হবে। বোঝা যাচ্ছে না নাকি? কঠিন লেগে যাচ্ছে? ঋতু পরিবর্তন কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন দেখা যায় না? আমরা কোন জলবায়ুর কথা পড়ছি এখন বলো আগে। কোন জলবায়ুর কথা পড়ছি? কোন জলবায়ু? ওটার নাম কি? কোন জলবায়ুর কথা পড়ছি আমরা? আমরা পড়ছি নিরক্ষীয় জলবায়ু। কার কথা পড়ছি আমরা? নিরক্ষীয় জলবায়ু। তাহলে যদি আমি প্রশ্ন করি কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন ঘটে না, উত্তর কি হবে? নিরক্ষীয় জলবায়ু। আমি বললাম পৌরক্লাবে কোন জলবায়ুতে দেখতে পাবো, কি উত্তর হবে? নিরক্ষীয় জলবায়ু। তাহলে নিরক্ষীয় জলবায়ুর কি কি বৈশিষ্ট্য দেখতে পেলাম? যদি প্রশ্ন আসে 2 নম্বরে লিখতে পারবে? নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। লিখতে পারবে তো? 5টা বৈশিষ্ট্য বোর্ডে আমি নোট করে দিয়েছি তোমাদের জন্য। নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লিখতে পারবে। এবারে যদি আমরা গ্রাফের দিকে দেখি, একটু গ্রাফের দিকে দেখো। এবার একটা ছবি আছে তোমাদের বইয়েতে, একটা গ্রাফ আছে, গ্রাফটার দিকে দেখো। এইগুলো হচ্ছে মাসের প্রথম নাম লিখেছি, যেতে জানুয়ারি, এতে ফেব্রুয়ারি, এমে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাসের নাম লিখেছি। বুঝতে পারলে? এবার বৃষ্টিপাত আর উষ্ণতাকে আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি। কি বললাম? উষ্ণতা ও বৃষ্টিপাতকে আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি। এই লেখচিত্রে দেখো এদিকে যে বক্সগুলো আছে না, উলম্ব কিছু কিছু বক্স আছে, দেখো, দেখতে পাচ্ছ? এইগুলোর দ্বারা বৃষ্টিপাতকে বোঝানো হয়। এই বক্সটা দিয়ে আমরা কি বুঝবো? বৃষ্টিপাত। তাহলে এই মাসে যেটা বৃষ্টিপাত হয়েছে সেটা এই বক্স দ্বারা আমরা বুঝবো। কোন মাস বলেছি এটা? জানুয়ারি মাস। যে দিয়ে শুরু করেছি জানুয়ারি মাস, তারপরে এফ দিয়ে ফেব্রুয়ারি মাস। তাহলে আমরা জানুয়ারি মাসের বৃষ্টিপাতের পরিমাণ এইটাকে পাবো। এবার দেখো এই ছবিটা দিকে দেখো, মানে শূন্য আছে, তারপর দেখো কিছু মান দেওয়া আছে। ঠিক আছে? এখন যদি এটা 200 হয়, 200 সেন্টিমিটার হয়, তাহলে জানুয়ারি মাসে বৃষ্টিপাত কত হয়েছে? 200 সেন্টিমিটার। এই লাইনটা টাচ করে গেছে, তাই তো? 200 সেন্টিমিটার লাইন। এবারে ফেব্রুয়ারি মাসেরটা দেখো, যদি বলি ফেব্রুয়ারি মাসে এই বৃষ্টিপাতটা ঘটেছে, তাহলে ফেব্রুয়ারি মাসে কত বৃষ্টিপাত ঘটবে? ধরো এটা আমি করলাম 50, 100, 100, 150, 200। তাহলে বলো আমাকে দেখে ফেব্রুয়ারি মাসে কত বৃষ্টি পড়বে? 150। ফেব্রুয়ারি মাসে 150। আচ্ছা বেশ। এবার বলো, আমি তোমাকে এই মাসটাতে দেখাই, এটা কোন মাস হবে? এদিকে জুলাই, আগস্ট। তাহলে এটা আমাদের 200 হলো, এটা 250, এটা 300, তাই তো? আমি বললাম ফেব্রুয়ারি, আগস্ট মাসে এই বৃষ্টিপাতটা ঘটেছে। তাহলে আগস্ট মাসে কত বৃষ্টি ঘটছে? আগস্ট মাসে বৃষ্টি পরিমাণ 300 সেন্টিমিটার। আর এই বক্স দিয়ে আমরা কাকে দেখাই? স্তম্ভচিত্র। স্তম্ভচিত্র না, অঙ্ক করেছো তো স্তম্ভচিত্র? এই স্তম্ভচিত্র দিয়ে আমরা দেখাবো বৃষ্টিপাতকে। আর লাইন দিয়ে দেখাবো আমরা উষ্ণতার চিত্রকে। এটা লাইন টেনে আমরা দেখাই উষ্ণতাটা। দেখো এখান থেকে লাইন টানা হয়ে থাকে, ছবিটার দিকে নজর দাও। এটা হচ্ছে উষ্ণতাকে চিহ্নিত করে। উষ্ণতা গ্রাফটা আমি এদিকে দিলাম, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15, 20, 25, 30। তাহলে ডিসেম্বর মাসের উষ্ণতা কত? এইটাই দেখো, এইদিকে দেখো, বোর্ডের দিকে দেখো। বোর্ডে যেটা করেছি সেটাকে দেখো, বই পড়ে দেখবে, এটাকে বুঝে নাও হবে।
এই বোর্ড দেখে ডিসেম্বর মাসে এটা কোথায় কাজ করেছে 30-এ। ডিসেম্বর মাসের উষ্ণতা কত 30 ডিগ্রি। এবারে তুমি এটা দেখে বলো এই মাসটা দেখে বলো ফেব্রুয়ারি উষ্ণতা কত হবে। দেখো এই লাইনটা কত হয়ে গেছে 25-এ, তাই তো এই লাইনটা কত হয়ে গেছে 30-এ। তাহলে 25 আর 30-এর মাঝামাঝি কিছু একটা হবে, তাই তো একটুখানি কম দেখলাম ফেব্রুয়ারি মাসে এসে, বুঝতে পারছো। কিন্তু উষ্ণতা লাইনটা মোটামুটি কেমন থাকবে দেখো, এবার বই দেখো উষ্ণতা লাইনটা মোটামুটি সমান রেখা গেছে না, তাই তো। উষ্ণতার যে গ্রাফ, জলবায়ুর যে গ্রাফটা আমরা দেখাই, সেই গ্রাফেতে নিরক্ষীয় জলবায়ুর ক্ষেত্রে উষ্ণতার রেখাটা প্রায় সমান্তরাল থাকে, তো সরল রেখা থাকে, প্রায় সরল রেখা থাকে, তাই তো। দেখো বইয়ের দিকে দেখো, পাতা নাম্বার 52 নিচে যেটা ছবি আছে, যে লাল রেখাটা গেছে মোটামুটি একটা সরল রেখা। তাহলে নিরক্ষীয় জলবায়ুতে উষ্ণতার যে রেখাটা থাকে সেটা মোটামুটি একটা সরল রেখা। আর যে স্তম্ভ চিত্রগুলো আছে সেগুলোও দেখো বেশ বড় বড় এবং প্রায় কাছাকাছি, অর্থাৎ সারা বছর জুড়ে বৃষ্টিপাত হয়, বুঝতে পারলে। কোনো বিশেষ ঋতু নেই এখানে, সারা বছর জুড়েই বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, আর সারা বছর জুড়েই অনেক উষ্ণতা থাকে। এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে যদি কোশ্চেন আসে কোন জলবায়ুতে জলবায়ুর মানচিত্রে উষ্ণতার গ্রাফটা প্রায় সরলরেখার মতোই অবস্থান করে, কি উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু। বোঝা গেছে কি উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু। পরের দিন আমরা নিরক্ষীয় জলবায়ুর জীববৈচিত্র্য সম্পর্কে পড়ব, অর্থাৎ এখানে কি রকমের গাছ জন্মায়, এখানে বনভূমিতে কি রকমের জীবজন্তু দেখা যায়, এবং এখানে যে জলভাগ রয়েছে সেই জলে কি ধরনের প্রাণী দেখতে পাবো। জলেও তো প্রাণী বাস করে, কি বাস করে জলে মাছ, তাই তো। আর মাছ ছাড়া আরেকটা নাম বলো যে মাছ নয় সেও জলে থাকে, কচ্ছপ, বেশ। আর সাপ, ব্যাং, ঠিক আছে। তাহলে আমরা পরের দিন কি পড়ব, নিরক্ষীয় জলবায়ুতে কি ধরনের গাছপালা দেখা যায় আর কি রকমের প্রাণী দেখা যায়। বোঝা গেল। আজকে আমরা কি পড়লাম, নিরক্ষীয় জলবায়ু কোথায় দেখতে পাবো। একটা অক্ষাংশগত অবস্থান, নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি পর্যন্ত ছিল, মনে পড়ছে ছবিটা এঁকেছিলাম বোর্ডে। নিরক্ষরেখার উভয় দিকে 10 ডিগ্রি পর্যন্ত অঞ্চল। কোন কোন দেশ ছিল, এশিয়া মহাদেশের কোন কোন দেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপিন্স, এগুলো এশিয়া মহাদেশে। আফ্রিকা মহাদেশের কঙ্গো অববাহিকা, মোজাম্বিক, মাদাগাস্কার, এই অঞ্চলটাতে দেখতে পাবো। দক্ষিণ আমেরিকার ব্রাজিলের আমাজন অববাহিকায় দেখতে পাবো। মধ্য আমেরিকার পানামা, কোস্টারিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, এই অঞ্চলটাতে আমরা নিরক্ষীয় জলবায়ু দেখতে পাবো। নিরক্ষীয় জলবায়ুর কি কি বৈশিষ্ট্য সম্পর্কে পড়েছি আমরা, কি কি জেনেছি, কি বৈশিষ্ট্য কি দেখে চিনবো না নিরক্ষীয় জলবায়ু। বাৎসরিক উষ্ণতা, গড় উষ্ণতা 25 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারেরও বেশি। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত লিখেছি 200 সেন্টিমিটারেরও বেশি। বার্ষিক উষ্ণতা কত বলেছি 25 থেকে 27 ডিগ্রি। আর বার্ষিক উষ্ণতার প্রসার 2 থেকে 3 ডিগ্রি। বার্ষিক উষ্ণতার প্রসার 2 থেকে 3 ডিগ্রি, অর্থাৎ এখানে কোনো সুস্পষ্ট শীতল ঋতু নেই। সারা বছর একটাই ঋতু, কোনো ঋতু পরিবর্তন ঘটে না। বোঝা গেল। কোন জলবায়ুতে ঋতু পরিবর্তন ঘটে না, নিরক্ষীয় জলবায়ু। আর এখানে প্রতিদিন বিকালের দিকে পরিচলন পদ্ধতিতে বৃষ্টিপাত হয়, যাকে আমরা কি বলি 4 o'clock রেন। তাহলে 4 o'clock রেন কোন অঞ্চলে দেখতে পাবো,
নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। যদি কোশ্চেন আসে 4 o'clock রেন কি উত্তর লিখবে? নিরক্ষীয় জলবায়ুতে প্রতিদিন বিকালে পরিচলন পদ্ধতিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। একে 4 o'clock রেন বলা হয়। তাহলে 4 o'clock রেন কাকে বলবো? কি বললাম? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে প্রতিদিন বিকালে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটে থাকে। একে 4 o'clock রেন বলে। তাহলে নিরক্ষীয় জলবায়ুর অবস্থান আর তার বৈশিষ্ট্য বোঝা গেছে। এটা তোমাদের পরের দিনের পড়া। আমরা পরের দিনে পড়বো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য, গাছপালা এবং বন্য জীববৈচিত্র্য, খনিজ টনিজ পাওয়া গেলে শিল্প টিল্প কি পাওয়া যায় একটু আমরা দেখবো পরের দিনে। ঠিক আছে, এখানেই শেষ করলাম ক্লাসটা।